নূরপুর রাজ্যের রাজা বজিয় সিং আর প্রতিবেশী রাজ্য কিষানগড়ের রাজা রাজবীর সিং এর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল। কিষানগড়ের রাজা রাজবীর সিং নূরপুরকে নিজের রাজ্যে মেলাতে চেয়েছিল। যুদ্ধ 15 দিন পর্যন্ত চলে। হাজারো সিপাহী মারা যায়, কিন্তু শেষমেশ রাজবীর সিংকে রণভূমি ছেড়ে পালাতে হয় আর বজিয় সিং এই যুদ্ধে জয়ী হয়। কিন্তু যুদ্ধের কারণে রাজকোষ অর্ধেক খালি হয়ে যায় আর সেই ধন পূরণ করার চিন্তায় বজিয় সিং এর শরীর আরো খারাপ হচ্ছিল। বজিয় সিং নিজের মহামন্ত্রীকে বলেন, মহামন্ত্রী, আমাদের অর্থের প্রয়োজন। এই যুদ্ধতে আমাদের অনেক ক্ষতি হয়েছে, পুরো রাজকোষ খালি হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি অর্থের জোগাড় করতে হবে। হ্যাঁ মহারাজ, আমাদের এই বিষয়ে ভাবতে হবে। যতক্ষণ অর্থের প্রয়োজন পুরো হবে না, রাজ্য চালানো খুবই অসুবিধাজনক। মহারাজ, আপনার সেই পুরনো মহলে থাকা গুপ্তধনটাকে আপনি বের করছেন না কেন? মহামন্ত্রী, আপনি তো জানেন সেই গুপ্তধন অবধি সেই লোক পৌঁছাতে পারবে যে সৎ, নিঃস্বার্থ আর তার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান। যে সেই পুরনো মহলে একবার গেছে, সে কোনোদিন ফিরে আসেনি। আর এই কথাটা গ্রামের সব লোকেরাই জানে। আর এমন কোনো লোক নেই যার মধ্যে কোনো লোভ নেই। আর আজকের সময়তে এমন লোক পাওয়া খুবই কঠিন। আপনি আমাকে কিছু দিনের সুযোগ দিন, আমি এমন লোক নিশ্চয় খুঁজে বের করব মহারাজ। মহামন্ত্রীটা জানতেন যে ওই মহলে যাওয়ার জন্য সাহসের সাথে সাথে দৃঢ় প্রতিজ্ঞাও চাই, আর এই দুটো জিনিস আমাদের সৈনিকদের মধ্যে নেই। মহামন্ত্রী খুব খোঁজেন, কিন্তু কাউকে এমন পাননি যে ওই মহলে যেতে পারে। উনি অনেক জায়গায় খোঁজেন, কিন্তু কোথাও এমন ব্যক্তি পান না। মহামন্ত্রী অসহায় হয়ে বসে পড়েন। কি করি? এমন তো কোনো লোকই নেই যে সেই মহল থেকে গুপ্তধন আনতে পারবে। আর যদি এমনই হয়, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের রাজ্যের অবস্থা খারাপ হবে। তখনই ওনার নজর খেতে কাজ করা একটা মানুষের উপর পড়ে। চলো একে জিজ্ঞেস করে দেখি। মহামন্ত্রী ওর ক্ষেতের কাজ দিয়ে যেতে থাকে, আর চলতে চলতে তিনি রাস্তায় কিছু সোনার মুদ্রা ছড়িয়ে আগে এগিয়ে যান। আর যে অর্জুনের নজর সেই সোনার মুদ্রার উপর পড়ে, ও মহামন্ত্রীকে ডেকে বলে, মহামন্ত্রী শুনুন, শুনুন মহামন্ত্রী। মহামন্ত্রী থেমে যান আর অর্জুন দৌড়ে দৌড়ে তার কাছে যায়। কি হলো? কেন আমাকে ডাকছো? মহামন্ত্রী, আপনার সোনার মুদ্রা আমার খেতে পড়ে গেছিল, তাই আপনাকে ডাকছিলাম দেওয়ার জন্যে। আরে আমি তো বুঝতেই পারিনি যে কখন পড়ে গেছে। আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার কি অর্থের দরকার নেই নাকি? মহামন্ত্রী, অর্থের দরকার কার নেই? অর্থের দরকার তো আছে, কিন্তু নিজের পরিশ্রমের, অন্যের পরিশ্রমের নয়। মহামন্ত্রী ওর জবাব শুনে খুশি হয়ে যায়, কারণ ওর মনে কোনো লোভ ছিল না। মহামন্ত্রী পুরো কথা অর্জুনকে বলে। আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি সেই পুরনো মহলে যেতে পারবে? আমার যাওয়াতে যদি রাজ্যের ভালো হয় কিছু, তাহলে আমি নিশ্চয়ই যাব। মহামন্ত্রী এবার অর্জুনকে রাজার কাছে নিয়ে যায় আর সব কথা খুলে বলে। রাজা এই কথা শুনে খুব খুশি হয়। ঠিক আছে, কালকে তুমি সেই মহলে যাবে। মহামন্ত্রী, একে সেই মহলে যাওয়ার রাস্তা দেখিয়ে দিও। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি বলছি। মহামন্ত্রী অর্জুনকে মহলে যাওয়ার সব রাস্তা বুঝিয়ে দেয়। আর পরের দিন অর্জুন মহলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অনেক দূর হাঁটার পর ও মহলে পৌঁছে যায়।
এইখানে পৌঁছাতে পৌঁছাতেই তো রাত হয়ে গেল। কি করি, কি করে যাই ভেতরে? বেশ অন্ধকার আছে। কালকের যদি আমি অপেক্ষা করি তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমাকে এক্ষুনি মহলের ভেতরে যেতে হবে। এই ভেবে অর্জুন মহলের ভেতরে চলে যায়। তো দেখে যে চারিদিকে শুধু অন্ধকারই অন্ধকার। ও সোনা তো কি, চারিদিকে সোনার ঝলক পর্যন্ত দেখতে পারছিল না। ও শুধু হাঁটতেই থাকছিল। ও আরেকটু এগিয়ে যায়, তখনই ওখানে ও দুটো দরজা দেখতে পায়। কোন দরজাটা সঠিক, কোনটার ভেতরে যাই? আরে এ কি, এর মধ্যে তো তালা লাগানো। এর চাবিগুলো কার কাছে হবে? তখন অর্জুন এদিক ওদিক চাবি খুঁজতে লাগে। তখনই ও একটা আকাশবাণী শুনতে পায়। যদি তোমার সঠিক দরজার চাবি দরকার, তাহলে তোমাকে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে। বলো, সেটা কোন জিনিস যেটা আলোতে দেখা যায়, কালো রঙের হয়, কিন্তু অন্ধকারে লুকিয়ে যায়? অর্জুন চিন্তায় পড়ে যায় আর ঘরের এইদিক ওদিক ঘুরতে ঘুরতে ও নিজের মাথার উপর জোর দিতে লাগে। আর হঠাৎ ওর জবাব মনে পড়ে যায়। এমন তো পৃথিবীতে শুধু একটাই জিনিস, সেটা হলো আমাদের ছায়া। খুব ভালো। এত অন্ধকার আর একলা থাকার পরও তুমি নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণে রেখে নিজের উত্তর ভাবলে, এটা খুবই প্রশংসাজনক। চলো, তুমি এই ঘরে ঢোকার প্রথম ধাপ তো পার করে নিলে। বাঁ হাতের দরজার কাছে যাও আর মন দিয়ে দেখো তালাটা খোলা আছে। এখন যেই দরজাটা খুলবে, তুমি একটা বড় ঘর দেখতে পাবে, যার একটা কোণার থেকে অন্য কোণা অবধি যেতে তোমাকে কিছু কঠিন পরিস্থিতিকে সামলাতে হবে। কঠিন অবস্থার থেকে তোমাকে গণেশ ঠাকুর বাঁচাবে। এই পরীক্ষাতে যদি তুমি সফল হলে, শেষ অবধি তুমি সেই পূজ্য মহাত্মার কাছে পৌঁছে যাবে। এইটা তোমার বুদ্ধি আর সততার পরীক্ষা। অর্জুন এগিয়ে যায় আর দরজা খুলে ভেতরে ঢোকে। সেখানে ও মহলের একটা বড় ঘর দেখতে পায় আর ঘরের অপর দিকে আরেকটা দরজা। এখন আমাকে সেই দরজার ভেতরে যেতে হবে, কিন্তু আকাশবাণী বলেছিল কঠিন পরিস্থিতি আসবে। সেটা কি জানতে হবে। অর্জুন এক পা আগে এগোয়। তখন মাটিতে লেগে থাকা পাথর আলাদা আলাদা রঙে চমকাতে লাগে আর একদিক দিয়ে একটা পাথর উড়ে এসে ওকে আঘাত করে আর খুব আহতও করে। এর আগে ও কিছু বুঝতে পারে, তার আগেই অনেকগুলো চামচিকে ওর উপর হামলা করে দেয়। এইটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তখনই ওর আকাশবাণীতে বলা কথা মনে পড়ে আর ভাবতে লাগে যে কিভাবে গণেশ ঠাকুর তার সাহায্য করতে পারে। মন দিয়ে দেখলে অর্জুন দেখতে পারে যে মাটির এপার থেকে ওপারে স্বস্তিকা চিহ্ন বানানো আছে। আর ও তখন বুঝতে পারে এই পাথরগুলোর উপর পা রেখেই ওকে এগিয়ে যেতে হবে। আমি এখন স্বস্তিক চিহ্ন পাথরের উপরে চলি। অর্জুন এবার এগিয়ে যায় আর স্বস্তিক চিহ্নের ওপর পা রেখে রেখে আর ঘরের অন্য দিকে পৌঁছে যায়। আর যেই ওই ঘরের দরজা খোলে, অমনি ঘরের মাঝামাঝি একটা মহাত্মা দেখতে পায়। এসে গেলে তুমি। আমার তোমার মতন ভালো মনের, বুদ্ধিমান আর সৎ মানুষের বছর ধরে অপেক্ষা ছিল, যাতে এই সম্পত্তি তোমাকে দিয়ে আমি স্বর্গযাত্রাতে বের হতে পারি। ঋষিমুনিকে আমার প্রণাম। হে মহাত্মা, আমি তো একটা সাধারণ কৃষক। নিজের রাজ্যকে ভালো রাখার জন্যে রাজাকে সাহায্য করার জন্য এসেছি। সেই সামনের ঘরটা সোনা রূপো আর হিরে গয়না দিয়ে ভর্তি আছে। এখন তুমি যাও আর সেই গুপ্তধন নিয়ে যাও। এই বলে মহাত্মা ওখানে বিলীন হয়ে যান আর অর্জুন গিয়ে সে কক্ষ খোলে, যা পুরো খাজানায় ভর্তি ছিল। শেষ অবধি আমি নিজের কার্যতে সফল হলাম। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ। তারপর মহল থেকে সিপাহী ডেকে সমস্ত সোনা গাড়িতে তুলে সে মহল ফেরত আসে আর রাজা খুশি হয়ে অর্জুনকে নিজের রাজ্যে উপদেষ্টা রূপে নিযুক্ত করেন।